আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, কিন্তু আমাদের এম সাইদ আহমেদ ভাই ভালো নেই। তিনি বেশ অসুস্থ। ভিডিও শুরু করার আগে, এপিসোড শুরু করার আগে আমি এটাই বলবো, সবাই এম সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন। দেখতে দেখতে আমরা পর্ব 29-এ চলে আসছি। এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। যারা চাচ্ছেন আমাদের সাথে ঘটনা শেয়ার করতে, আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। শেয়ার করার মাধ্যম দুটি, একটা হলো আমাদের ফেসবুক গ্রুপ, যেটা হচ্ছে জিনের রাজত্ব নামে ফেসবুক গ্রুপ, সেখানে আপনি ঘটনা শেয়ার করতে পারেন ইনবক্সে, অথবা আপনি জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। তো আমি আছি ফারহান, আপনারা দেখছেন ইভিএফ হরর স্টোরিতে জিনের রাজত্ব পর্ব 29। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের পর্বের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি ভালো আছেন। আমি রাফাত কুষ্টিয়া থেকে বলছি। আমি 2011 সালের একটা ঘটনা বলতে যাচ্ছি। এটি আমার সাথেই ঘটেছিল। আমি যেই দিন হয়েছিলাম, এই ঘটনা ঘটেছিল সেই দিন। আমাদের বাসার ছাদের উপর কেমন যেন শব্দ হচ্ছিল। সেই রাতে আমি নাকি ঘুমাই নাই, এবং এক দৃষ্টিতে আমি ছাদের দিকে তাকিয়েছিলাম। কি যেন বলার চেষ্টা করছিলাম, এবং সেই সাথে কান্নাও করছিলাম। পরের দিন আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর হুজুর আমাকে দেখে যেটা বলে সেটা হচ্ছে যে আমাকে বাঁশঝাড়ের থাকা কালী মন্দিরের কোনো এক কালো ছায়া, মানে এক পিচাস, আমাকে তার সাথে নিয়ে যেতে এসেছিল, এবং আমার রাশি ওই কালো ছায়ার রাশির সাথে মিলে যায়, এই জন্য নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমার দাদু ভাই সেই রাতে কোরআন তেলাওয়াত করেছিল বলে সেটি আমায় কিছু করতে পারেনি। পরে হুজুর সেই পিচাসটিকে বন্দি করে নদীর গভীরে ফেলে দেয়, এবং সেটি সেই সময় বলেছিল আমি 12 বছর হলে আমাকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। এখন আমার বয়স 12 থেকে বেশি, এবং আমার সাথে আরও ঘটনা ঘটেছে। যদি সেটা দর্শকরা চায় আমি লিখে পাঠাবো। ধন্যবাদ রাফাত ভাই কুষ্টিয়া থেকে আপনার এই ঘটনা পাঠানোর জন্য। ঘটনাটা ছোট্ট ছিল, বাট ভালো ছিল। কারণ দেখা গেছে যে এরকম এগুলা আসলে এই টাইপের ঘটনাগুলো একটু কমে আমি শুনেছি, যে কোনো খারাপ জিন ধরেন আপনাকে ভালো লেগেছে, আপনাকে নিয়ে যেতে চাইলো। জিন আর মানুষ জাতির মধ্যে কিন্তু ওইরকম কিছু হয় না, ওইরকম বন্ডিং হয় না, ঠিক আছে। কিন্তু তারপরে কিছু দুষ্ট জিন থাকে যারা এগুলা করে থাকে। তো যাই হোক, সে এখন মানে রাফাত ভাই এখন ভালো আছে। তার সাথে যেটা ঘটবে সেই জিনটা বলেছিল যে 12 বছর হলে নিয়ে যাবে, সেটা হয়নি। আমরা আশা করি তার সাথে এটা আর হবেও না। তো পরবর্তী ঘটনাতে যাওয়ার আগে স্ক্রিনে আমাদের মেলটি দেওয়া আছে evfbhai@gmail.com। এখানে আপনারা মেল করে ঘটনা পাঠাতে পারেন। এবং আমি যেটা খেয়াল করেছি যে মেইলে ঘটনা আসছে না। সবাই তো আর গ্রুপে ঘটনা পাঠাতে পারেন না, তো যারা মেইলে পারেন তারা মেইলেই পাঠিয়ে দিন, সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আশা করব যে আপনারা বেশি বেশি ঘটনা পাঠাবেন। দেখেন, আমাদের শো জিনের রাজত্ব শো আমার একার না, আমাদের সবার। আমি একা কিন্তু এই শো চালাতে পারবো না। ঘটনা যদি না আসে তাহলে এই শো আমার বন্ধ করে দিতে হবে। আমি আশা করব আপনারা ঘটনা পাঠাবেন বেশি বেশি, এবং সেটা নিয়ে আমাদের এপিসোড চলবে, জিনের রাজত্ব চলবে। তো চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। এখন আমি শেয়ার করতে যাচ্ছি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বাবা ছিলেন রাজশাহী বিভাগের ডিসি অফিসার। তিনি গাড়িতে করেই বাড়ি বা অন্য জায়গায় যাতায়াত করতেন। একদিন তিনি তার অফিস থেকে একটু দেরি করে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় তখন বাজে 12:30। তিনি তখন গাড়ির দিকে, অর্থাৎ গ্যারেজের দিকে যাচ্ছিলেন গাড়ি আনার জন্য, কিন্তু গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে। বাবা ভাবলেন এখানকার কোনো ছেলেপেলে হয়তো এই দুষ্টামিটা করেছে। তারপর বাবাকে বাধ্য হয়ে হেঁটে যেতে হয়, কিন্তু বাবার হেঁটে যাওয়ার অভ্যাসটা কিন্তু ছিল না। তাই তিনি একটা রিক্সা ভাড়া করলেন। বলে রাখা ভালো, তিনি যে রিক্সা ভাড়া করেছিলেন সেখানে আগে থেকে আরেকজন প্যাসেঞ্জার বসেছিল। তার পুরো শরীর মানে পুরো দমে সাদা কাপড়ে ঢাকা ছিল। বাবা যত দূর যাবে তার অর্ধেক যাবে সেই লোক, মানে সেই মানুষটি। রিক্সা তখন অনেক জোরে চলছিল। বাবা তখন রিক্সাওয়ালাকে আস্তে চালাতে বলেন, কিন্তু সেই প্যাসেঞ্জার তাকে জোরে চালাতে বলে। বাবা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে চাইলেও বলতে পারে না।
গাড়ি চলতেই থাকলো। তখন চলে এলো ওই অদ্ভুত লোকটার নামার জায়গাটি। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, লোকটা টাকা না দিয়ে চলে যাচ্ছে, হন হন করে হেঁটে যাচ্ছে। তখন বাবা ও রিক্সাওয়ালা তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, ভাড়া দিয়ে যান, চলে যাচ্ছেন কেন? লোকটা এই কথা কানেই নিচ্ছিল না। তারপর আবার সেই একই কথা বলল তারা। হঠাৎ সেই লোক নিজের ইচ্ছায় আবার ফিরে এলো। তারপর ভয়ঙ্কর গলায় বলল, কে চায় আমার কাছ থেকে ভাড়া? রিক্সাওয়ালা ভাই বলল, আমি চাই। তখন সেই লোক তার সাদা কাপড় সরিয়ে চেহারা বদলিয়ে নেকড়ে বাঘের মতো হতে লাগলো। মানে তার রূপ পরিবর্তন করে নেকড়ে বাঘের মতো হয়ে গেল। আর বলল, এসব দেখেও তুই আমার কাছ থেকে ভাড়া নিবি? তখন বাবা রিক্সাওয়ালাকে রিক্সার হ্যান্ডেল জোরে চাপ দিতে বলেন, মানে দ্রুত চলে যেতে বলেন। রিক্সাওয়ালা ভাই তাই করলেন। খুব জোরে রিক্সা চালাচ্ছেন তিনি। এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে তো ভালোই হতো, কিন্তু না ফারহান ভাই, এখানে ঘটনা শেষ নয়। কিছুক্ষণ পর আবার এক আশ্চর্য ঘটনা ঘটল। বাবা রিক্সার বাইরে দেখতে পেলেন একটি ট্রাঙ্ক পড়ে আছে। তখন তিনি রিক্সাওয়ালা ভাইকে থামতে বলেন এবং বললেন, ওই দেখো, একটা ট্রাঙ্ক পড়ে আছে, হয়তো তার ভিতর খারাপ জিনিস থাকতে পারে, চলো গিয়ে দেখি। তখন তারা দুইজন সেই জায়গায় গেল এবং যাওয়ার পরে ওই ট্রাঙ্কটা খুলল। তারপর যা দেখলো তা মনে হয় তারা কখনোই দেখেনি। তো তারা সেখানে দেখলো ট্রাঙ্ক ভর্তি মানুষের কাটা মাথা। হঠাৎ তারা লক্ষ্য করলো সেই কাটা মাথাগুলো তাদের দিকে তাকিয়ে হাসছে। এই দৃশ্য দেখে তারা তাড়াতাড়ি সেইখান থেকে রিক্সা উঠে তাড়াতাড়ি চলতে লাগলো। তারপর তারা যা দোয়া দুরুদ পারত সব পড়া শুরু করলো। অবশেষে বাবা বাড়ি পৌঁছালেন। বাড়ি পৌঁছেই তিনি ধরাম করে বিছানায় শুয়ে পড়লেন। সকালে উঠে তিনি তাড়াতাড়ি এক কবিরাজকে মোবাইল করলেন। কবিরাজ সব কথা শুনে বললেন, ভাগ্য ভালো, আপনি বেঁচে গিয়েছেন। আপনি হয়তো এখন বুঝতে পেরেছেন যে আপনার পাশে যে ছিল সে একটা জিন ছিল, আর আপনারা তাকে বিরক্ত করেছিলেন বলে সে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু সে করতে পারেনি। দ্বিতীয়বারও চেষ্টা করেছিল, তাও পারেনি। আল্লাহর রহমতে আপনি বাড়ি ফিরতে পেরেছেন, না হলে আর হয়তো ফিরে আসতে পারতেন না। তখন বাবা মনে মনে ভাবেন, তিনি এবার থেকে যখন রিক্সাতে যাবেন দোয়া পাঠ করতে করতে যাবেন, এবং কোনো জিনিস যদি দেখতে পান তাহলে সেই জিনিসের কাছে যাওয়া তো দূরের কথা, তার দিকে তিনি ঘুরেও তাকাবেন না। তারপর বাবা ডাইনিং রুমে এসে খবরের কাগজ পড়ছিলেন। তখন তিনি দেখতে পেলেন সেই খবরের কাগজে যে গতকাল রাতে এক রিক্সাওয়ালা মামা মারা গিয়েছে। তিনি স্পষ্ট দেখতে পান এটাই সেই কালকের রিক্সাওয়ালা। তখন বাবা ওই দোয়ায় পড়তে লাগলেন যেটা কেউ মারা গেলে আমরা পড়ে থাকি। কিন্তু একটা জিনিস বাবার মাথা থেকে যাচ্ছিল না, সেটা হচ্ছে যে কালকে ওই রিক্সাওয়ালার সাথে কি ঘটেছিল। তো এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। আশা করি দর্শকদের এটা ভালো লাগবে। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যিনি এই ঘটনা পাঠিয়েছেন। নাম তো মেনশন করেননি, তবে যেই পাঠিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘটনাটা বেশ অদ্ভুত ছিল। কোন জায়গা থেকে কি শুরু হয়েছে, কিভাবে হয়েছে, আবার পরে এটা কেমনে শেষ হয়েছে, মানে এই জিনিসটাই অদ্ভুত, মানে ভাবলেও অদ্ভুত লাগতেছে। বেশ রহস্যময় একটা ঘটনা বলতে পারি আমরা, অদ্ভুত রকমের রহস্য। তো এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম সাহাদ, জেলা হচ্ছে ঢাকা। আজকে আমি যে ঘটনাটি পাঠিয়েছি সেটা আমার নিজের মামাতো ভাইয়ের সাথে ঘটেছে। সময়টি ছিল 2019। সেই দিন আমার ভাই আর তার পুরো পরিবার গ্রামে যায়। তো সেই দিন দুপুরের সময় আমার ভাই এবং তার পুরো পরিবার খাবার খেতে বসে। খাবার খাওয়া শেষ করে আমার ভাই বাহিরে যেখানে প্লেট ধুতে দেয় ওইখানে গিয়ে ও প্লেটটা রেখে আসে, মানে রাখতে যায়। যে দেখে ওর মা প্লেট ধুতে বসেছে আর ওর সাথে কথাও বলছে। কিন্তু ও যখন বাসায় আসে, বাসায় এসে দেখে যে ওর আম্মু ঘরে শুয়ে আছে। এটা দেখে আমার ভাই প্রচুর ভয় পেয়ে যায়, কারণ সে একটু আগে দেখে আসছে যে তার মাকে সে প্লেটটা দিয়ে আসছে ধোয়ার জন্য, তার মা সেখানে, কিন্তু ঘরে এসে দেখে যে তার আম্মু শুয়ে আছে।
তারপর আমার ভাই তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি কি প্লেট ধুতে গিয়েছিলে? ওর মা বলে কই না তো, খাবার খেয়ে তো আমি শুয়ে পড়েছিলাম। তারপর এই বিষয়টা ওর পুরো পরিবারের সাথে শেয়ার করে। সবাই এই বিষয়টা শোনার পরে আমার ভাইকে বলে যে যেই জায়গায় তুমি এটা দেখেছিলে সেই জায়গায় তুমি একা যেও না। তো এতটুকুই ছিল ঘটনাটা, সাহাদ ভাইয়ের ঘটনা। ছোট্ট একটা ইনসিডেন্স, ছোট্ট একটা ঘটনা, কিন্তু এটাও একটা অদ্ভুত ঘটনা। কারণ ধরুন আপনি আপনার আম্মুকে দেখলেন যে যেখানে থালা বাসন ধোয়া হয় সেখানে থালা বাসন ধুচ্ছে, সেখানে আপনি গিয়ে দেখলেন বসে আছে। আবার আপনি যখন ঘরে আসলেন বা রুমে আসলেন তখন দেখেন যে আপনার আম্মু সেখানে শুয়ে আছে। তো এইটা দেখলে তো এমনিতে হতবাক হওয়ার কথা, মানে একই টাইমে একই মানুষ দুই জায়গায় কিভাবে? তো হয়তো খাবার প্লেট যেখানে রাখা হয়েছিল যেখানে সেখানে হয়তো কোনো জিন ছিল, জিন ছাড়া তো অন্য কিছু না। তো এইটুকু ছিল ঘটনা। ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন। এটা আমার প্রথম ঘটনা, আশা করছি সবার ভালো লাগবে ঘটনাটি আমার বাবার সাথে ঘটেছে। কথা না বাড়িয়ে ঘটনাটা আমি শুরু করলাম। এক রাতে আমার বাবা রাতের 1টার সময় বাড়ি আসে। তো ওই রাতে আমার বাবা আমাদের বাসার গলিতে সাদা কাপড় পরা কিছু একটা দেখতে পায়। আমার বাবা সাহস করে এগিয়ে যায় দেখার জন্য। একটু সামনে যেতেই সে সাদা কাপড় পরা লোকটি উধাও হয়ে যায়। ওই সময় বাবাকে পিছন থেকে কে জানি ধাক্কা দেয়। তারপর থেকে বাবার 7 দিন জ্বর ছিল। পরে এই জিনিসটা জানার পর সবাই বলতে লাগলো যে এই গলিতে কিছু আছে। ওই গলির মানুষরা বিশ্বাস করত যে ওই গলিতে একজনকে খুন করা হয়েছিল। তারপর থেকে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনাটা আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি জানি না আজকের এপিসোডে যে ঘটনাগুলো পড়তেছি বেশিরভাগ ঘটনাই অদ্ভুত। কারণ এটা আমি অদ্ভুত বললাম এই জন্য, মানে একটা গলি, সেখানে কাউকে খুন করা হয়েছিল, তারপর থেকে এরকম ইনসিডেন্ট ঘটছে। তো আমার যতটুকু মনে হয় যে ওই গলিতে ধরেন আমরা ধরে নিলাম যে খুন রিলেটেড, মানে ওইখানে ওইটার কারণে হচ্ছে, তাহলে এখানে একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে কারেন্ট জিনের কথা। কারেন্ট জিন অনেক সময় দেখা যায় কারেন্ট জিনরা অনেক কিছু করে, মানে ভয়ের ভীতি দেখায়। তো এইটাও হতে পারে, আমার এটা মনে হচ্ছে, মানে ওপিনিয়ন দিলাম, পার্সোনাল ওপিনিয়ন, হয়তো অন্য কিছু হতে পারে, আল্লাহ ভালো জানে। তো ধন্যবাদ সিয়াম হোসেন ভাই ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনি পরবর্তী সময় আরও ঘটনা শেয়ার করবেন। তো এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। তবে পরবর্তী ঘটনাতে যাওয়ার আগে এটা বলতে চাই যে যারা ভাবছেন ঘটনা পাঠাবেন, এখনই আমাদের জিমেলে ঘটনা পাঠিয়ে দিন। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নওরিন, আমি ঢাকা বংশাল আলুবাজার থেকে বলছি। আমার আগের ঘটনাটি পড়ার জন্য ধন্যবাদ। এটাও আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন ছিল রমজান মাস। আমার নানু ও আম্মু ওয়াশরুমে যাবে। তো নানুদের ওয়াশরুমটা ছিল বাহিরে। নানুদের বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল। তো এত কাছে বাড়ি থেকে সব কিছু ক্লিয়ার দেখা যেত মাদ্রাসার। নানু আগে ওয়াশরুমে যায় এবং আম্মু উঠানে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আম্মুর গায়ে লাগে এবং বাতাসে এত সুন্দর ঘ্রাণ ছিল যে আম্মু চারিদিকে তাকাচ্ছে, কোথা থেকে এই ঘ্রাণ আসলো। কোথাও তো কোনো ফুল গাছ নেই। মাদ্রাসার দিকে তাকাতেই দেখে লম্বা সাদা একটা কিছু হেঁটে আসছে। নানু ওয়াশরুম থেকে বের হলে নানুও দেখে। নানু দোয়া দুরুদ পড়তে শুরু করলেন এবং যেটা দেখেছেন সেটা একটি জিন ছিল। তো জিনটা মাদ্রাসার মাঠের এক কোনায় বসে পড়ে আর মাটিতে মিলিয়ে যায়। তো এটা ছিল প্রথম ঘটনা। এখন আমি বলবো আমার নানুর সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা। আমার নানু মাদ্রাসার বাবুর্চির রান্নার কাজ করত। একদিন নানু ফজরের নামাজ শেষ করে রান্না করতে যায়। তখন পরীক্ষার পর মাদ্রাসা বন্ধ ছিল, কোনো ছাত্র ছিল না। এটা একটা ছেলেদের মাদ্রাসা ছিল। কিছু কাজ বাকি থাকায় হুজুরদের ছুটি হয় 2 দিন পর। তাই নানুর রান্না করতে যেতে হয়। যখন রান্না করতে যায় দেখে যে সবাই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে।
সব গেট বন্ধ করা, কিন্তু ভিতর থেকে কোরআন পড়ার শব্দ আসছে। এত সুন্দর কণ্ঠ নানু এর আগে কখনো শুনে নাই। নানু ভাবে কোনো ছাত্র তো নেই, তাহলে হয়তো কোনো হুজুর হবে। তখন তিনি জানালার একটু ফাঁক দিয়ে তাকিয়ে দেখে এটা কে, কিন্তু যেটা তিনি দেখেছিলেন সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখে একটা বড় সাপ পেঁচিয়ে আছে, মাঝখানে কোরআন, সাপটি কোরআন পড়ছে। তিনি আর কোনো শব্দ না করে বাড়িতে চলে আসে। পরে সকালে গিয়ে হুজুরের কাছে সব খুলে বলে। হুজুর বলে এটা একটি জিন ছিল, আপনি ভালো করেছেন কোনো শব্দ না করে চলে এসেছেন। যদি টের পেত যে আপনি এখানে আছেন তাহলে হয়তো আপনার ক্ষতি করত। এবং আরও বলে আমি প্রায় সময় এগুলা দেখি, তো ভয়ের কিছু নেই। তো এই ছিল আমার নানুর সাথে 2টা ঘটনা যেগুলো শেয়ার করলাম আপনাদের মাঝে। এবং আমার কাছে আরও মাদ্রাসার ঘটনা আছে, দর্শকরা চাইলে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ নওরিন আপু, আশা করব আপনি ঘটনা আরও শেয়ার করবেন। ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে। মাদ্রাসার এরকম ঘটনা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ মাদ্রাসার সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে, কানেকশন আছে আর কি, সেই জন্য আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এখন চলে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ ঘটনা, এবং সর্বশেষ ঘটনা হচ্ছে আমাদের নাহিদ হাসান ভাইয়ের। তো বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাহিদ হাসান ভাইয়ের ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত মডারেটর। তো আমি আমার ঘটনা শুরু করলাম। আমি ঢাকা আশুলিয়ায় 6 বছর ধরে থাকি। তো একদিন আমি, আমার বড় ভাই এবং আমাদের 2জন বন্ধু মিলে কাঠগড়া উত্তরপাড়ায় এক মাহফিলে গিয়েছিলাম। সেদিন প্রধান আলোচক ছিলেন খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। মাহফিল শেষ হতে রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। ফেরার পথে আমার স্কুল মাঠের উপর দিয়ে আমরা হেঁটে আসছিলাম। মাঝে মাঝে কিন্তু এই মাঠে জানাজা হয়। তো সেই দিন আমরা সেই মাঠ দিয়ে ফিরছিলাম। তারপর আমাদের যে বন্ধুরা ছিল তারা তাদের বাসায় চলে গেল। তো ছিলাম আমি এবং আমার বড় ভাই। তো আমরা একসাথে হাঁটতে লাগলাম। ঠিক মাঠের মাঝামাঝি এসে হঠাৎ কিছু একটা দেখি কি যেন আমাদের সামনে দিয়ে দৌড়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, শরীরে শুধু বাতাসের আঘাত লাগলো, অথচ কোনো মানুষের আকৃতি বা ছায়া চোখে পড়ল না। আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তুমি কি কিছু দেখেছো? ভাইয়া বলল, ওই তালের গাছটার দিকে তাকাও। ওইখানে একটা তাল গাছও ছিল। তো তাল গাছের আগায় আমরা দেখি যে সাদা কাপড় পরে কেউ বসে আছে। আমরা প্রায় 20 থেকে 30 সেকেন্ড তাকিয়েছিলাম। জোছনার আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ওখান থেকে আগুনের মতো লালচে দলা বের হচ্ছে। লালচে আগুনের দলা আর কি, এরকম কিছু বের হচ্ছে। কিছু দলা স্কুলের ছাদের উপর গিয়ে মিলিয়ে যাচ্ছে, আবার কিছু বারঝারের ভিতর ঢুকে হারিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস 3 বার পরে বুকে ফু দিলাম। এরপর আর কিছু দেখা গেল না। আমরা ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুম আসছিল না। মাথায় ঘুরছিল ওই চিন্তা, আসলে আমরা কি দেখলাম। রাত প্রায় 1:30-এর দিকে পাশের রুমের মানিক ভাইয়াকে ডাক দিলাম। তার বড় টর্চ লাইট ছিল। তো আমরা বাইরে গিয়ে তাল গাছের দিকে আলো ফেললাম, কিন্তু কিছু নেই। শুধু গাছের গোড়ায় বসে আছে একটি কালো বিড়াল। সকালে এলাকার হুজুরকে সব ঘটনা খুলে বললাম। তিনি জানালেন এই জায়গায় খারাপ জিনের বসবাস আছে। আগে এখানে শ্মশান ঘাট ছিল। তো এই ছিল মূল ঘটনা। আসলে আমি আর আমার বড় ভাই ছোটবেলা থেকেই এই জিন রিলেটেড ঘটনার সাক্ষী হয়েছি। পরিবারের কাছ থেকেও জিনের অনেক গল্প শুনেছি, তাই এসব ঘটনা আমাদের খুব একটা ভয় ধরায় না। তো এই ছিল নাহিদ হাসান ভাইয়ের পাঠানো ঘটনা। প্রতিবারের মতো বলবো যে নাহিদ হাসান ভাইয়ের ঘটনা ভালো লাগে আমার কাছে, একটু ভিন্নধর্মী। যেরকম আগুনের দলা মানে গোলা যেটাই হোক স্কুলের ছাদে গিয়ে পড়ছে, বারজারে যে মিলিয়ে যাচ্ছে, তাল গাছে এরকম একটা এন্টিটি বসে আছে। অদ্ভুত তো অবশ্যই, কিন্তু অদ্ভুতের মধ্যেও ভালো লাগা আছে। তো ধন্যবাদ নাহিদ হাসান ভাই ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনি সামনে আরও ঘটনা শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আজকের এপিসোড এতটুকুই ছিল। এপিসোড মনে হয় তেমন একটা বড় হয়নি, কারণ হচ্ছে আপনারা ঘটনা পাঠাচ্ছেন না।
ঘটনা না থাকলে এপিসোড বড় করা সম্ভব না। আমরা তো মিথ্যে মিথ্যে কোনো কিছু শেয়ার করতে চাই না বা পারবো না। আমরা চাইলে কল্পনা বা গল্প এগুলা কালেক্ট করে ঘটনা লং মানে বড় করতে পারি, হ্যাঁ 1 ঘন্টারও এপিসোড নিয়ে আসতে পারি, কিন্তু না, আমি বলবো যে আমাদের এপিসোড 10 মিনিটের হোক 5 মিনিটের হোক, কিন্তু সেটা সত্যি ঘটনার উপরে হোক। তাই যদি এপিসোড বড় চান তাহলে অবশ্যই আপনারা ঘটনা পাঠাতে হবে। ঘটনা পাঠালে আমরা এপিসোড বড় করতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝবেন। তো আজকের এপিসোড এতটুকুই ছিল। আমি ছিলাম ফারহান এতক্ষণ আপনাদের সাথে। আপনারা দেখছিলেন এবিএফ হরর স্টোরিতে জিনের রাজত্ব পর্ব 29। এবং যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের দিকেও আপনারা ঘটনা পাঠাবেন আশা করি। এবং যারা যারা শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমরা সবাই সাইদ আহমেদ ভাইয়ের জন্য দোয়া করব, বেশি বেশি দোয়া করব, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন এবং আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং সবাইকে পর্ব 30-এর অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।